আর জয়েন করেছেন। মদুদ ভাই আছেন না? আসসালামু আলাইকুম স্যার, কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। স্যার, আমি অবশ্য গত সেশন নিয়ে একটু আলোচনা করতে নিয়েছিলাম। স্যার, হ্যাঁ, আমরা হ্যাঁ। তাহলে ফর্মালি এখন শুরু করে দেই, যে আপনি যদি একটু শুরু আচ্ছা, করে গত দেন তাহলে সেশনের আমাদের আপনি সাবরিন। আপনি এটা দিয়ে দেন আগে সবাইকে। আচ্ছা, সাবরিন রেডি আছে ছিল স্যার? না, গত মিটিং এর সামারিটা একটু বলে দেন শুরু। গত মিটিং এর সামারি ছিল যে আমরা উপস্থিতির সংখ্যা কম ছিল স্যার। সেখানে আমরা যে বিষয়গুলো ডিসকাস করেছিলাম, যে আমরা কোড ল্যাবে একটা ইস্যু এগেনস্টে আমরা মাল্টিপল পার্সন লগ আউট দিচ্ছি। সেখানে দেখা যাচ্ছে যে একটা ইস্যুর এগেনস্টে 80 ঘন্টা 77 ঘন্টা লগ আউট হচ্ছে। আপনার যেটা দিক নির্দেশনা দিয়েছিলেন যে এই লগ আউটটা যাতে একটা ইস্যুকে আর ভেঙে ভেঙে ক্ষুদ্র করে নিয়ে আসা যায়, যেখানে ম্যাক্সিমাম 10 আওয়ারের বেশি যাতে না যায়, এরকম একটা দিক নির্দেশনা আপনি দিয়েছিলেন। আহ, পাশাপাশি আমাদের আর একটা উদ্দেশ্য যেটা ছিল স্যার, সেটা হচ্ছে যে কোড ল্যাবে আমরা যারা ইস্যু তৈরি করে দিচ্ছি এবং যারা এটা রিজলভ করছেন, তারা এটা আসলে প্রপারলি বুঝতে পারছেন কিনা। বুঝতে না পারলে কি ধরনের বিষয়গুলো আমরা ওইখানে নিয়ে আসলে তাদের জন্য বোধগম্য হবে, সেই বিষয়ে একটা দিক নির্দেশনা ছিল। তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটা ফিডব্যাক কালেক্ট করেছিলাম স্যার। সেখানে বেশ কিছু ফিডব্যাক এসেছে, সেটার আলোকে আমরা একটা প্রেজেন্টেশন দেবো। আমাদের সাবঅর্ডিনেটর রেডি করেছেন। তো আপনার স্যার অনুমতি দিলে আমরা প্রেজেন্টেশনটা শুরু করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো আমাদের মেইন যে কাজ, সেই কাজটা হচ্ছে যে আমরা কাস্টমারের যে প্রবলেম সেটাকে আমরা সলভ করি যাতে তার যে পারপাস, সেই পারপাসটা যেন কাজে লাগে এবং সেটা সময়ের ভিতরে করি। এটা করতে যায় তো আমরা অনেক লোক কাজ করতেছি, প্রায় 235 জন কাজ করতেছি। এখন একজন আরেকজনের সাথে কোলাবোরেশনটা হচ্ছে না, বিভিন্ন জায়গায় ছন্দপতন হচ্ছে এবং এর ফলে এক ধরনের গ্যাপ তৈরি হচ্ছে। কারণ অনেক সময় অনেকে 3টা লোকেশনে কাজ হয়, 3টা লোকেশনে থাকার কারণে একজন আরেকজনকে আসলে ওইভাবে অনেক সময় চেনে না, বা তাদের সাথে ওই পরিমাণ পার্সোনাল ইন্টিমেসি থাকে না। তারপরে অনেকে অনেক সময় লিভে থাকে, আরেকজন আবার অ্যাভেলেবেল থাকে, অনেক সময় অনেকে কাস্টমারের সাথে থাকে। তো বিভিন্ন কারণে গ্যাপ হয়। সো উই নিড এ কোলাবোরেশন সিস্টেম, যে কোলাবোরেশন সিস্টেমের মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে কথা বলবো, সো একজনের অনুপস্থিতিতে যাতে আরেকজন কাজ করতে পারে। এবং ভবিষ্যতে আমাদের যে হোম অফিস বা অনেক সময় আমাদের যেরকম রিমোট অফিস, এগুলোকেও অ্যালাউ করতে হয়। ভবিষ্যতে হয়তো আমাদেরকে ফ্লেক্সিবল টাইমও অ্যালাউ করতে হবে কাজের সুবিধার্থে বা সবার বাস্তবতার নিরিখে। সেটা করতে গেলে এই কোলাবোরেশন সিস্টেমটা প্রপারলি বাস্তবায়ন হওয়া উচিত। এরকম অনেক রেডিমেড সিস্টেম আছে। আমাদের যেহেতু কোম্পানিটাতে এই কালচারটা নতুন, আগে ছিল লগ আওয়ারের কালচার, এখন হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট গুলোকে ঠিকমতো ডিফাইন করে নিয়ে কাজ করা, ডকুমেন্টেড করে নিয়ে কাজ করা। তো আমরা পেয়েছি যে কোড ল্যাব, এটা একটা নট ভেরি কম্প্রিহেন্সিভ, বাট এটা মোটামুটি একটা রেঞ্জ এখানে দেখা যায়। আমরা এটার 100% বেনিফিটটা নিতে চাই। আপনাদেরকে কেন ডাকা হয়েছে, বিকজ আমরা ডেটাটা অ্যানালাইসিস করে দেখেছি 45 দিনের ডাটা, লাস্ট 45 দিনের ডাটা, যেখানে মোস্ট আপনাদের অ্যাক্টিভিটি ছিল সবচেয়ে বেশি। হয় কেউ ইস্যু ক্রিয়েট করছেন, নাহলে কিছু সলভ করছেন। তো আপনাদের যেহেতু সবচেয়ে বেশি ছিল, সেই কারণে আপনাদেরকে নিয়ে কথা বলতেছি। বাট এটা যখন আমাদের ইস্টাবলিশ হবে, হয়তো সবাইকে আমরা বলবো।
এই মুহূর্তে এই জিনিসটা ব্যবহার করতে যায় যে চ্যালেঞ্জ গুলো আছে সেগুলো আমরা শুনেছি, তো অধিকাংশ লোকই আমাদেরকে বলছে, তো সেটা ডেটাটা হয়তো নাজমুল প্রেজেন্ট করবে পরে। যে কোশ্চেন গুলো আসছে সেগুলো আমাদের সাবরিন অ্যান্সার করবে। আপনারা এই কাজটা করতে যায় দেখেন যে আরো এটাকে কিভাবে আমরা ইফেক্টিভ করতে পারি, সো দ্যাট আপনার কাজের জন্য কারোর সাথে কথা বলতে না হয়। এটা আপনার নিজের ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন আর অন্য প্রতিষ্ঠানে যাবেন, বিদেশে যাবেন বা বেটার অর্গানাইজেশনে, সব ক্ষেত্রেই কিন্তু এগুলো খুব ভালো ফলো করা। তো আপনি যদি আগে থেকে অভ্যস্ত থাকেন তাহলে আপনার ক্যারিয়ারের জন্য এটা ভালো হবে। আমাদের জন্য সবচেয়ে ভালো হয় হলো যে আমরা যদি এক্স্যাক্টলি জানতে পারি যে কোন জায়গাটাতে আমাদের এই কমিউনিকেশন গ্যাপ হয়, তাহলে হয়তো আমাদের এই ওভারঅল অপারেশন খরচটা একটু কমে যাবে কোম্পানি। তো আমরা হয়তো আরো কাস্টমারকে তার যে সলিউশনটা সেটা আরো বেটার অবস্থায় দিতে পারবো, অন টাইম দিতে পারবো, অন বাজেট দিতে পারবো। এটা হলো আমাদের উদ্দেশ্য। আমার মনে হয় যে ফার্দার আর কথা না বলি, আপনাদেরকে আমার পারপাসটা বলেছি। আমরা একটু প্রেজেন্টেশনে যাই, প্রেজেন্টেশনে যাওয়ার পরে তারপরে আপনাদের কাছ থেকে একটু ফিডব্যাক নেবো, তারপরে ফর্মাল একটা ফিডব্যাক সেশন হবে। এই মিটিং এটাই শেষ না, হয়তো এরপরে আমরা আরেকটা মিটিং করব। মূল উদ্দেশ্য হচ্ছে যে এখন আজকের মিটিং এর পরে আবার 30 দিনের ডাটা আমরা নিয়ে আমরা অ্যানালাইসিস করে দেখব যে আমাদের এই আগের চেয়ে কি ইমপ্রুভমেন্ট আসলো, সেটাকে অ্যানালাইসিস করে তারপরে আমরা ইন্টার অর্গানাইজেশনের সাথে সেটা কথা বলব। ধন্যবাদ নাজমুল। ধন্যবাদ স্যার। আমাদের ওই প্রেজেন্টেশন স্যার দুটো পার্টি এখানে সাবরিন স্যার প্রেজেন্ট করবেন, যে গত দিনের যে ফিডব্যাক, সেই ফিডব্যাক গুলো দেখে আমরা ওইটার অনুযায়ী স্যার আমরা সলিউশন গুলা যেভাবে চিন্তা করেছি সেই বিষয়গুলো স্যার দেখাবো। ধন্যবাদ স্যার। সাবরিন, তাহলে আপনার শেয়ার দিয়ে এটা শুরু করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আমার স্ক্রিন শেয়ার করছি। কাইন্ডলি ভাই একটু জানাবেন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, স্টার্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনি সবাই হয়তো জানেন যে আমরা কোড ল্যাব ইস্যু ম্যানেজমেন্ট নিয়ে গত মাসে একটা সেশন করা হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন ফিডব্যাক এবং সবার ইউজের উপর ভিত্তি করে এবং আমরা আরেকটা সেশন করতে যাচ্ছি। তো একটা ফর্ম শেয়ার করা হয়েছিল, সেখানে বেশ কিছু ফিডব্যাক আসছে। আমাদের ফার্স্ট এজেন্ডাই হচ্ছে ওই ফিডব্যাকগুলো নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া লাস্ট মিটিং থেকে আমাদের উঠে আসছে যে এখানে আমাদের কমিউনিকেশন ইস্যু এগেনস্টে যে কমিউনিকেশনগুলো সেগুলো কিভাবে করা যায়, তারপরে কিভাবে সাবটাস্ক গুলো মানে সাবটাস্কে ডিভাইড করা যায়, এবং আরো একটা বিষয় আসছিল যে একটা মাইলস্টোনের যে ক্লোজড ইস্যুগুলো সেগুলো আসলে আমরা কিভাবে দেখব, এটা একটা বিষয় ছিল। আরেকটা বিষয় ছিল যে রোলসগুলো, যে একজন ডেভেলপার বা একজন কোঅর্ডিনেটর বা একজন টেস্টার কি ধরনের রোল প্লে করবে, এরকম একটা ডিসকাশন হয়েছিল। তো আমরা সেগুলো নিয়ে আসলে কথা বলবো। আমি এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যে ফিডব্যাকটা শেয়ার করা হয়েছিল সেইটার রেসপেক্টে আসলে, যে কোড ল্যাব ব্যবহার করে আপনি কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এখানে দেখা যাচ্ছে ওইটা স্টপ শেয়ারিং বা হাইড ওটা একটু করে দেন, নাহলে আমরা হাইড করি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে এখানে 22টার মতো রেসপন্স আসছিল, তার মধ্যে 13 জনই বলেছে যে কোড ল্যাবে তাদের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু বাকি 9 জন হচ্ছে কিছু প্রবলেমের কথা বলেছেন, কেউ আবার বেশ ভালো কিছু সাজেশনও দিয়েছেন। তো সেগুলোই আসলে আমরা শেয়ার করছি। তো প্রথমত একজন এরকম বলেছিলেন যে কোড ল্যাব ব্যবহার করে যে ইস্যুটি দেওয়া হয়, ডেভেলপার অনেক সময় কাজটি সম্পন্ন করে কিন্তু কোড ল্যাবে স্ট্যাটাস দিতে ভুলে যায়, যেমন ডান ইন ইউএটি, রিলিজ ইন প্রোডাকশন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের একটা ট্রেন্ড অলরেডি চালু হয়েছে আমাদের টিমে, আমরা এটা প্র্যাকটিস করছি যে যে যখন যে কাজটা করবে তখন সেই ইস্যুটা সে যখন ক্লোজ করবে বা অন্য কাউকে ট্রান্সফার করবে তখন তার কিন্তু একটা টাইম এখানে কনজিউম হয়। তো টাইম ট্র্যাকিংটা আমরা অ্যাড করব। এই টাইম ট্র্যাকিংটা যখন অ্যাড করব তখন আমরা অনেক সময় দেখা যায় ইবিএস এ অ্যাক্টিভিটি লগ দিতে ভুলে যাই, কিন্তু টাইম ট্র্যাকিংটা দিয়ে দিলে এটা কিন্তু অটোমেটিক্যালি আমার ইবিএস এ অ্যাক্টিভিটি লগ হিসেবে কাউন্ট হয়ে যাবে। সুতরাং আমি একটা কাজ করেছি, এই কাজটা তো আমাকে যে অ্যাক্টিভিটি
অ্যাক্টিভিটি লগে যে আলাদা করে এন্ট্রি দিতে হচ্ছে না, আমি এখানে টাইম ট্র্যাকিং দিয়ে অথবা ক্লোজ করেই কিন্তু আসলে আমার ইবিএস অ্যাক্টিভিটি লগ হিসেবে কাউন্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এটা কিন্তু আসলে ভুলে যাওয়াটাও মানে আসলে এটা প্র্যাকটিসের ব্যাপার বলে আমি মনে করি, যে যত বেশি আসলে প্র্যাকটিস করবে সেক্ষেত্রে আসলে ভুলে যাওয়ার কথা না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যেটা হয় যে প্রত্যেকটা ইস্যুর রেসপেক্টে কিন্তু ওরা ডেভেলপাররা কমিট করে থাকে। সো যখন কমিট করছে তখন তো আর ভুলে যাওয়ার কথাটা থাকছে না আর কি। পরবর্তীতে হচ্ছে আরেকটা ফিডব্যাক ছিল, ইটস নট পসিবল টু অ্যাসাইন মাল্টিপল পিপল টু এ টাস্ক। এটা আসলে কিছু ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় যে একটা ইস্যু একাধিক পার্সনকে আমরা অ্যাসাইন করতে পারি না, কিন্তু আমরা যদি একটা ইস্যুকে ডিভাইড করে ফেলি সাব টাস্কে, আমরা সাব টাস্কগুলো কিন্তু একাধিক পার্সনকে আসলে অ্যাসাইন করতে পারি। পাশাপাশি আরও একটা বিষয় সবার জানা আছে কিনা জানি না, হয়তো আমি একটা ইস্যু আমার একজন টিমমেটকে অ্যাসাইন করেছি, কিন্তু দেখা যাচ্ছে আরও একজন টিমমেট সেখানে কন্ট্রিবিউশন করেছে। তো যাকে আমি অ্যাসাইন করেছি সে যদি টাইম ট্র্যাকিং দেয় তাহলে তার টাইমটাও যেরকম অ্যাক্টিভিটি লগে যে অ্যাড হয়, পাশাপাশি আরও একজন যদি তাকে হেল্প করে, তার নাম যদি অ্যাসাইন নাও থাকে, সে যদি ওখানে টাইম ট্র্যাকিং অ্যাড করে তাহলে কিন্তু তার অ্যাক্টিভিটিতে যে ওই টাইমটা অ্যাড হয়। সুতরাং তার কন্ট্রিবিউশনটা কিন্তু আসলে রেকর্ড হচ্ছে এখানে। বিষয়টা হচ্ছে এটা। আর আরো একটা ছিল যে সাম ইস্যুস আর নট ক্লিয়ার বিকজ দ্য অথর অনলি অ্যাডস ওয়ান লাইন অ্যান্ড ডাজন্ট প্রোভাইড এনাফ ইনফরমেশন। তো আসলে ডেসক্রিপশন দেওয়ার অনেক উপায় আছে, আমি পরবর্তী স্লাইডগুলোতে এটার সম্পর্কে রেখেছি। তো ডেসক্রিপশনটা সবসময় ডিটেলসে হওয়া উচিত এবং সামারি যেটা বা টাইটেল যেটা, এটা অবশ্যই ক্লিয়ার হওয়া উচিত। আমার সাজেশন থাকবে যে একটা সামারি যতটা ছোট করা যায় এবং ছোট্ট একটা বাক্যের মাধ্যমে যতটা ক্লিয়ারলি বোঝানো যায় আর কি। তো পরবর্তীতে আমি আরো আলোচনা করেছি পরবর্তী স্লাইডে এই বিষয়গুলো নিয়ে। আরো একটা বিষয় ছিল, সাজেশন ছিল যে আই বিলিভ দ্যাট টাইম ট্র্যাকার শুড বি অ্যাডেড টু দ্য কোড ল্যাব। মানে সেইখানে বোঝাতে চেয়েছে যে সে যখন এসকিউ এবং ডেভেলপারদের জন্য একজন এসকিউ অথবা একজন ডেভেলপার যখন একটা ইস্যু নিয়ে কাজ শুরু করবে তখন একটা সে টাইম স্টপ ওয়াচের মতো একটা টাইম সে স্টার্ট টাইম দিবে এবং তার কাজ যখন শেষ হবে সেটা স্টপ করে দিবে, দেন অটোমেটিক্যালি তার টাইমটা ট্র্যাক হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি যতটুকু পেয়েছি যে এরকম অপশন আসলে আপাতত কোড ল্যাবে নাই, বাট আমরা এখানে যদি কোনো স্টপ ওয়াচ রিলেটেড কিছু একটা ইন্টিগ্রেট করতে পারি যেটা কিনা সম্ভব, তাহলে আমাদের যখন আমরা এটা হচ্ছে স্টার্ট দিব তখন আমাদের টাইমটা ট্র্যাকিং হওয়া শুরু হবে এবং স্টপ দিলে টাইমটা ট্র্যাকিং হওয়া অটোমেটিক্যালি এটা ইনপুট দেওয়া সম্ভব। সেক্ষেত্রে আমাদের হচ্ছে আলোচনা সাপেক্ষে আমরা এই বিষয়টা পরবর্তীতে ইন্টিগ্রেট করা যেতে পারে। দেন আরো একটা ছিল যে নেভিগেটিং বিটুইন মাল্টিপল প্রজেক্টস অর টাস্ক ক্যান সামটাইমস ফিল cumbersome and particularly when managing large numbers of issues. তো আচ্ছা ঠিক আছে। তো যখন অনেকগুলো প্রজেক্ট নিয়ে সাধারণত কারা কাজ করে থাকেন, যারা ডেভেলপার বা এসকিউ তারা সাধারণত কাজ করে থাকেন না, হচ্ছে কিন্তু কোঅর্ডিনেটর বা টিম লিডার অনেকগুলো প্রজেক্ট নিয়েই কাজ করে থাকেন এট এ টাইম। তো সেই ক্ষেত্রে যেটা প্রবলেম হয়, হয়তো তাদের জন্য মাল্টিপল প্রজেক্ট নিয়ে কাজ করতে অসুবিধা হয়। কিন্তু আসলে ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি দেখা যায় যে আমরা একসাথে কিন্তু একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ বা একাধিক অনেক কিছুই আসলে ম্যানেজ করে থাকি। তো আমরা যদি আমাদের যদি সেইভাবে আসলে কাজ করতে হয় তাহলে আমরা প্রত্যেকটা যে কয়টা প্রজেক্টে আমরা ইনভলভ সেই কয়টা প্রজেক্টের জন্য আমরা ট্যাব ওপেন করে রাখতে পারি, পাশাপাশি ওখানে আমরা দেখতে পারি যে আমরা আসলে কোন প্রজেক্টে আছি। তো সেই ক্ষেত্রে আসলে কি ধরনের প্রবলেম তার হয় এটা আসলে একটু ডিটেলস জানা প্রয়োজন এবং সেই অনুযায়ী আসলে সলিউশন আনা যেতে পারে। এরপরে সামটাইমস ফিডব্যাক ইস্যুস আর ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ডিউ টু এ ল্যাক অফ ক্লিয়ার ডেসক্রিপশন। এর আগেও একটা কমেন্ট এরকম ছিল, ডেসক্রিপশন ক্লিয়ার না, তো এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। আরো একটা ছিল যে কোড ল্যাব থেকে লগ আউট দিলে বুঝতে সমস্যা হয়, ডেইলি কত লগ আউট দিয়েছি এবং কোন ইস্যুতে কোন কোন টাইম দিয়েছি সেটি বোঝাও কষ্টকর। তো যে সাজেশনটা দিয়েছেন তাকে আমি সাজেস্ট করবো একটু মোবাইল অ্যাপসে যেতে, কারণ আপনি হয়তো দেখে থাকবেন এখানে 10ই নভেম্বর 2024 এখানে কিন্তু আসলে আমার স্পেসিফিক ডেটটাও আসছে এবং আমি কোন ইস্যুতে কতটা টাইম স্পেন্ড করেছি সেটাও কিন্তু আসলে দেখা যাচ্ছে। তো তারপরেও যদি তার কোনো কনফিউশন থাকে কাইন্ডলি আমার সাথে একটু কন্ট্যাক্ট করবেন।
এরপরে আছে হচ্ছে একটা সাজেশন ছিল যেটা কিনা রিপোজিটরি গ্রাফ ইন বিটবাকেট ইজ মোর ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড দেন কোড ল্যাব। তো এই বিষয়টা হচ্ছে নুরুল ভাইয়া বলেছিলেন। তো ভাইয়া আপনি যদি একটু এই বিষয়ে ডিসকাস করতেন তাহলে ভালো হতো। আসসালামু আলাইকুম। এইটা যদিও হচ্ছে আসলে ইস্যুর সাথে রিলেশন না, তবে এটা আর কি আমার একটা মানে ফিডব্যাক ছিল কোড ল্যাব থেকে, যে আমরা আগে বিটবাকেট ইউজ করতাম। তো বিটবাকেটে হচ্ছে অনেক সময় যেটা হয় যে এক প্রজেক্টে 4-5 জন প্যারালালি কাজ করলে সব থেকে বেশি প্রবলেম যেটা ফেস হয় সেটা হচ্ছে যে কোনো একজন কাজ শুরু করতে গেলে সে পুরাতন কোনো একটা ভার্সন নিয়ে কাজ শুরু করে দেয়, সে খেয়াল করে না যে লেটেস্ট কোডগুলো নেওয়া হয় নাই। তো বিটবাকেটে একটা সুবিধা ছিল যে আমরা কমিট লিস্ট থেকে আর কি এটা খুব সহজে দেখতে পারতাম। তো কোড ল্যাবে হচ্ছে আসলে এটা কমিট লিস্ট থেকে দেখা যায় না, কিন্তু এটা দেখা যায় হচ্ছে রেপোজিটরি গ্রাফ নামে আরেকটা অপশন আছে কোড ল্যাবে, ওইখান থেকে দেখা যায়। তো ওইটাই আর কি হচ্ছে মানে বলার উদ্দেশ্য ছিল আমার এটা, যে যদি কেউ জেনে না থাকে যে যারা আর কি ওই সুবিধাটা নিতে চায় তারা হচ্ছে কোড ল্যাবে রেপোজিটরি গ্রাফটা ইউজ করতে পারে। সেখানে হচ্ছে আর কি পুরো গ্রাফ ওয়াইজ থাকে যে প্রত্যেকে কোন কোন ব্রাঞ্চে কাজ করতেছে, কোন ব্রাঞ্চ থেকে কোথায় মার্জ হয়েছে এবং কোনটা লেটেস্ট ব্রাঞ্চ, কোনটা থেকে কোড নেওয়া হয়েছে। তো এই সুবিধাগুলো হচ্ছে নিতে চাইলে হচ্ছে কোড ল্যাবের রেপোজিটরি গ্রাফটা ইউজ করতে পারে। তো ওইটা আর কি আমি বলছিলাম যে এটা কোড ল্যাবে সম্ভবত আসবে না কখনো এই ফিচারটা, বিটবাকেটে আর কি এই ফিচারটা অনেক হেল্পফুল আর কি, সেজন্য এটা লিখছিলাম আর কি। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আর হচ্ছে আরো একটা সাজেশন ছিল যে কোড ল্যাব ইজ স্লোয়ার সামটাইমস। তো আসলে আমাদের প্রতিনিয়ত এই কোড ল্যাবের হচ্ছে ডেভেলপমেন্টের কাজ চলতেছে এবং শিপুল ভাইয়ের টিম সবসময় এটার জন্য কাজ করে যাচ্ছেন। তো পরবর্তীতে আমরা আরো চেষ্টা করা হচ্ছে যে এটা যেন আরো বেশি ডেভেলপ হয়, এবং কেউ যদি সেরকম কোনো ইস্যু মানে ফেস করে থাকেন সেক্ষেত্রে শিপুল ভাইয়া বা তার টিমের সাথে কাইন্ডলি একটু যোগাযোগ করবেন, তাহলে আরো ভালো হবে আশা করছি। আরো একটা আমাদের কোয়েশ্চেন ছিল যে অন্যের তৈরিকৃত ইস্যু বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, বুঝতে না পারলে কিভাবে ইস্যু এন্ট্রি দিলে আপনার জন্য সহজ হবে। তো দেখা যাচ্ছে যে এখানে প্রায় 8 জন দেখেছে যে তাদের কোনো ইস্যু আসলে তারা ফেস করছে না, বা আরো 3 জন এরকম ছিলেন যারা বলেছেন যে তারা হচ্ছে ইস্যু নিজে ইস্যু অ্যাসাইন করেন কিন্তু হচ্ছে আসলে কোনো ইস্যু সলভ করেন না বা ইস্যু নিয়ে কাজ করেন না। আর একজন একটা সাজেশন দিয়েছিলেন, বেশ ভালো ছিল সাজেশনটা, যেটা কিনা আমি পরবর্তী স্লাইডে অ্যাড করেছি। আর পাশাপাশি প্রায় 11 জনের মতো বিভিন্ন ফিডব্যাক দিয়েছেন যেগুলো কিনা আমরা আলোচনা, যেটার আসলে মেইন এটাই ছিল যে হচ্ছে ডেসক্রিপশন ক্লিয়ার না। তো ডেসক্রিপশন ক্লিয়ার না, আমি বলেছি যে ডেসক্রিপশন নিয়ে আসলে কিছু আলোচনা করা হবে, যে তারা প্রত্যেকেই বলেছে যে ওয়েল ডিফাইন্ড ডেসক্রিপশন না। তো একটা ডেসক্রিপশনকে ওয়েল ডিফাইন করতে আসলে আমরা কি কি করতে পারি, সেক্ষেত্রে আমরা ইউআরএল অ্যাড করতে পারি, ভিডিও, ইমেজ এগুলো অ্যাড করতে পারি, এবং ডেসক্রিপশন যে লেখাগুলো থাকবে একদম ডিটেইলসে যদি আমরা লিখি, টাইটেলটা যদি আমরা ক্লিয়ারলি দিই, তাহলে কিন্তু আমার মনে হয় না যে কমিউনিকেশনের কোনো প্রবলেম হওয়া উচিত। এবং বাগের ক্ষেত্রে যেটা হওয়া উচিত যে এই বাগটা কিভাবে প্রডিউস হয়েছে সেটার স্টেপগুলো যদি আমরা ডিফাইন করে দিই সেক্ষেত্রে আরো বেশি সুবিধা হবে, এবং এক্সপেক্টেড যে রেজাল্ট বা অ্যাকচুয়াল যে রেজাল্ট সেটা যদি আমরা ডিফাইন করে দিই তাহলে কিন্তু ডেভেলপার বা যে এটা নিয়ে কাজ করবে তার কিন্তু সুবিধা হবে। তো আমি হচ্ছে এটার জন্য এখানে যাই। আমাদের একটা ইস্যু দেখা যাচ্ছে যে আমাদের এখানে একটা ইস্যু ছিল মডিফিকেশন অন ফিলিংস আইকন এন্ড স্ট্যাটাস। তো এই ইস্যুটার এগেইনস্টে কিন্তু আমি চাইলে ভিডিও থেকে শুরু করে ইমেজ থেকে শুরু করে সবকিছু অ্যাড করতে পারবো, এবং ডিটেলস যা চাই আমি সবই অ্যাড করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখানে অলরেডি একটা ইমেজ কিন্তু অ্যাড করা আছে, এবং চাইলে আমি একাধিক ইমেজও এখানে অ্যাড করতে পারবো। তো বিষয়টা এরকমই। এবং এই যে এখানে এডিটে যে যদি আমি ডেসক্রিপশন আরো অ্যাড করতে চাই, কোনো টেমপ্লেট অ্যাড করতে চাই, কোনো লিংক অ্যাড করতে চাই, বা কোনো টেবিল, একটা ইস্যুকে ডিসক্রাইব করার জন্য যে ধরনের মানে কন্টেন্টই অ্যাড করার প্রয়োজন হোক না কেন, আমরা কিন্তু এখান থেকে সেটা অ্যাড করতে পারি চাইলে। তো ডেসক্রিপশন ওয়েল ডিফাইন না, এই বিষয়টা আসলে প্র্যাকটিসের বিষয় আমি মনে করি, এবং যারা এখন ইস্যু অ্যাসাইন করতেছেন তাদের আসলে এই বিষয়টা প্র্যাকটিসে আনা উচিত, যেন আমি শুধু এক লাইনে একটা ইস্যু লিখে না দিই, আমি যেন অবশ্যই যে কাজ করবে তার সুবিধার্থে ডেসক্রিপশন অ্যাড করি। এটা একটা বিষয় ছিল। আরেকটা বিষয় ছিল যে হচ্ছে ইউজিং লেবেল। তো লেবেল ইউজ করছে না আসলে। লেবেলটা মানে আমরা তো জানি যে কোড ল্যাবে ইচ্ছা মতো আসলে লেবেল
ক্রিয়েট করা যায়, কিন্তু আমি একটা লেভেল ক্রিয়েট করলাম, আমার টিমে আরো দুইজন দুইটা লেভেল ক্রিয়েট করলো, দেখা যাচ্ছে একটা টেস্টিং এর জন্য আমি 4টা লেভেল ক্রিয়েট করে রাখলাম, তাহলে সেটা কিন্তু আসলে বোধগম্য হবে না। আমি মনে করি এই ক্ষেত্রে প্রত্যেকটা টিমকে তাদের নিজস্ব একটা মানে কাস্টমাইজ করে নেওয়া উচিত কিছু লেভেল, তাদের যে টিমের ওয়াইজ যে প্রয়োজনগুলো হয় সেই ধরনের লেভেল ইউজ করে তারা তাদের প্র্যাকটিসে আনা উচিত, তাহলে আমার মনে হয় বিষয়টা আরো ক্লিয়ার হবে। কারণ হাই প্রায়োরিটি আর এমার্জেন্সি একই কথা, একটা টিমে যদি হাই প্রায়োরিটি আবার সেম ভাবে এমার্জেন্সি দুটা লেভেল ক্রিয়েট করা হয় তাহলে কিন্তু আসলে সে বুঝবে না যে আসলে কি হচ্ছে এটা কি। তো সেই ক্ষেত্রে তাদের প্র্যাকটিসে আনতে হবে, ইদার তারা হাই প্রায়োরিটি ইউজ করবে আর তারা হচ্ছে ইমার্জেন্সি কথাটা ইউজ করবে। এখন তারা কিভাবে প্র্যাকটিস করবে সেটাই হচ্ছে বড় বিষয় এখানে। এবং নিড কমিউনিকেশন উইথ ক্রিয়েটর, আচ্ছা ক্রিয়েটরের সাথে অনেক সময় কমিউনিকেশনের প্রয়োজন হয়, এরকম একটা কথাও ফিডব্যাক আমাদের আসছে। তো আমরা যদি কমিউনিকেট করতে যাই, এই যে আমাদের এখানে একটা প্রশ্ন আছে কমেন্টের, চাইলে আমরা কিন্তু কমেন্ট করে দিতে পারি এখানে, এবং সেক্ষেত্রে ক্রিয়েটর এই কমেন্টটা কিন্তু কমেন্টের জন্য কিন্তু ইমেইল পায়, যদিও এখন পর্যন্ত আমাদের নোটিফিকেশনের কোনো ব্যবস্থা নাই, কিন্তু আসলে সে কিন্তু একটা ইমেল পায় এটার রেসপেক্টে, বা সে যদি হচ্ছে ফলো করে তার ইস্যুটা এখন কি অবস্থায় আছে তাহলে কিন্তু সেই কমেন্টটা যে ক্রিয়েটর সে কিন্তু এই কমেন্টটা দেখতে পারবে। আসলে এটা ছিল একটা বিষয়। আর পরবর্তীতে হচ্ছে নোটিফিকেশন। লাস্ট যে মিটিং, সেই মিটিং এ আমাদের আলোচনা হয়েছিল যে নোটিফিকেশনের বিষয়টা, নোটিফিকেশন আনা সম্ভব হয় কিনা। তো পরবর্তীতে যদি আমাদের নোটিফিকেশন আনা যায় তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকের জন্যই ভালো। স্যার যে কথাটা বলেছেন যে হচ্ছে কোনো রকম কারোর সাথে যোগাযোগ না করে যদি আমি আমার টাস্কগুলো রিমোটলি, বা হচ্ছে আমাদের যেহেতু 3টা অফিস 3 জায়গায় অপারেশন চলে, তো সো এই বিষয়গুলো নোটিফিকেশন যদি আসে তাহলে আমরা কিন্তু সহজে এই বিষয়গুলো করতে পারি, কমিউনিকেট করতে পারি। তো আসলে নোটিফিকেশন কিসের ক্ষেত্রে প্রয়োজন, এটা আসলে প্রত্যেকটা টিম থেকে আমাদের ফিডব্যাক প্রয়োজন যে কার আসলে কিসের নোটিফিকেশন প্রয়োজন। আমরা এতদিন কাজ করে যতটুকু বুঝতে পেরেছি যে আমাকে কেউ একটা ইস্যু অ্যাসাইন করলে অবশ্যই আমার একটা নোটিফিকেশন প্রয়োজন, সেই ইস্যুতে যদি কেউ কমেন্ট করে সেটা আমার একটা নোটিফিকেশন প্রয়োজন, এবং কোনো ধরনের যদি স্ট্যাটাস চেঞ্জ হয়, লাইক আমার ডিউ ডেট কমে আসতেছে, বেড়ে যাচ্ছে, বা হচ্ছে আমার এই ইস্যুটা অন্য কাউকে অ্যাসাইন করা হয়েছে, বা এইখানে আরো কোনো কন্টেন্ট অ্যাড হয়েছে, বা ডেসক্রিপশনে কোনো চেঞ্জ আসছে, যেটাই হোক না কেন সেটা কিন্তু যাকে আমি অ্যাসাইন করেছি তার কাছে নোটিফিকেশন যাওয়া প্রয়োজন। এবং আরো একটা বিষয় হচ্ছে যে একজন ক্রিয়েটর, আমি দেখাচ্ছে এই ইস্যুটার অথর, আমি ফলো করব যে ইস্যুটা আসলে কি অবস্থায় আছে, তাহলে এখানে যদি ডেভেলপার যদি কোনো স্ট্যাটাস চেঞ্জ করে, লাইক সে যদি ক্লোজ করে ফেলে, বা সে যদি টাইম ট্র্যাক দেয় যে সে কতটা সময় এখানে কনজিউম করেছে, এবং তার যদি কোনো কিছু নিড হয় সে যদি কমেন্ট করে, পাশাপাশি সে যদি কোনো ডেসক্রিপশন অ্যাড করে, বা এমনও হতে পারে যে সাব টাস্ক ক্রিয়েট করার প্রয়োজন হয়েছে, বা এমনও হতে পারে যে টাস্কটা ট্রান্সফার করে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একজন ক্রিয়েটরের জন্য নোটিফিকেশন প্রয়োজন। এরকম ভাবেই আরো যারা ইউজ করছেন তাদের ফিডব্যাকের উপর নির্ভর করে আসলে নোটিফিকেশন আনা যেতে পারে। এরপর হচ্ছে সাজেশন, আমি বলেছিলাম যে একটা সাজেশন এসেছে, বেশ ভালো লেগেছে আমার কাছে সাজেশনটা। ইস্যুর শিরোনাম স্পষ্ট রাখা, যেটা কিনা আমরা আগেই বলেছি। এরপর হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা, যেখানে কিনা তারা হচ্ছে যেখান থেকে যাতে কোন ইস্যুটি উঠে এসেছে সেটি বোঝা যায়, এবং প্রয়োজন হলে সিস্টেমের লগ, স্ক্রিনশট, জিআইএফ এগুলো অ্যাড করার কথা বলা হয়েছে। এবং হচ্ছে স্টেপ বাই স্টেপ রিপ্রোডাকশন, এটার কথা আমি বলেছি। এবং সম্ভাব্য কারণ ও প্রভাব, কোন একটা ইস্যু কেন ক্রিয়েট, মানে কেন কোন একটা প্রবলেম কেন হচ্ছে, বা ইস্যুটা কেন প্রয়োজন ক্রিয়েট করা, সেটা একটা যদি ডেসক্রিপশন থাকে এই বিষয়গুলো আর কি আনা। এবং সংযুক্ত ফাইল বা রেফারেন্স, অনেক ইস্যুর কিন্তু ফাইল বা রেফারেন্স প্রয়োজন হয়, বা কোড লিঙ্কও কিন্তু করা যায়, তো সেই বিষয়গুলো কিন্তু এখানে আনা যেতে পারে। এরকম একটা সাজেশন এসেছে। এখন আসা যাক সাব টাস্কে। আমরা হচ্ছে সাব টাস্কের কথা বলছি, আমরা কখন সাব টাস্ক আসলে নিয়ে আসবো, যখন হচ্ছে একটা কাজ একটা ম্যানওয়ারের বেশি সময় লাগবে তখন কিন্তু এটাকে সাব টাস্ক হিসেবে অ্যাসাইন করা উচিত। একটা টাস্ক কখনোই 3 থেকে 4 ঘন্টার বেশি যাওয়া উচিত না, সো বা 6 ঘন্টার উপরে হওয়া উচিত না। অবশ্যই সেটা একটা ম্যানওয়ারের বেশি আসলে একটা টাস্কের এগেইনস্টে দেওয়া উচিত না, সেই ক্ষেত্রে আমরা সেটাকে সাব টাস্কে ডিভাইড করে দেবো। এবং প্রত্যেকটা পার্সনের জন্য আসলে ইন্ডিভিজুয়াল টাস্ক থাকা উচিত। যদি কোনো টাস্ক ডিভাইডেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেইভাবে সাব টাস্কে ডিভাইড করে দেওয়া উচিত। এবং যেখানে কিনা মানে মাল্টিপল পার্সন কাজ করবে, যেটা বলেছি যে একটার জন্য একজনকে অ্যাসাইনি রাখা উচিত, মাল্টিপল পার্সন কাজ করলে সেই ক্ষেত্রে
হচ্ছে সাবটাস্কে ভাগ করে দেওয়া উচিত। এবং যেটা আমি আগেও বললাম যে 4 থেকে 6 ঘন্টার বেশি হলে সেই টাস্কটা কিন্তু ডিউরেশন সেটা কিন্তু সাবটাস্কে ডিভাইড হয়ে যাওয়া উচিত। এবং সাবটাস্কের ক্ষেত্রেও প্রত্যেকটা সাবটাস্কের জন্য কিন্তু আমাদের উচিত হচ্ছে ডেসক্রিপশন অ্যাড করা। এখন হচ্ছে আমার রোলস গুলো, আমি বিভিন্ন জায়গায় যে রোলস গুলো হতে পারে আর কি, তো মাইলস্টোন ক্রিয়েট করা সাধারণত কোঅর্ডিনেটর বা টিম লিডার কি তাদের কাছে যে রিকোয়ারমেন্ট গুলো থাকবে যে হচ্ছে আমার ডিউ ডেট এই পর্যন্ত বা আমাকে এই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে সে মাইলস্টোন ক্রিয়েট করে দিতে পারে এবং ব্যাকলগ গুলো ক্রিয়েট করবে যে তার ইস্যুগুলো কি, আসলে টাস্ক গুলো কি, এবং সেই ইস্যুগুলো যখন সে ক্রিয়েট করবে তারপরে সেগুলো তার ট্র্যাকিং রাখতে হবে। এবং একটা মাইলস্টোন যখন সে ক্রিয়েট করলো এটা কিন্তু দেখা যায় যে এটার এগেইনস্টে কতগুলো কমিট হয়েছে বা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, কত পার্সেন্ট বাকি আছে। তো সেই মাইলস্টোনটা ওভারভিউ করতে হবে এবং বোর্ডের যে ওভারভিউ, বোর্ড কোনটা আসলে বোর্ডে কোন টাস্কটা কোন স্টেজে আছে বা কোন লিস্টে আছে সেটা একটা ওভারভিউ। আর আরেকটা বড় বিষয় হচ্ছে টিম ওয়াইজ কাস্টমাইজেশন। আসলে কোড ল্যাবের অধিকাংশ বিষয়ে ইউজ করার জন্য আসলে কোন টিমের কালচার কেমন সেই অনুযায়ী আসলে কাস্টমাইজেশন আসা উচিত। এবং হচ্ছে লেভেল ক্রিয়েট, আমি এর আগেও যেটা লেভেলের কথা বললাম, লেভেল আসলে একটা প্র্যাকটিস এভাবেই প্র্যাকটিস করা উচিত যে একটা এগেইনস্টে যেন একটা বিষয়ের উপর যেন একাধিক লেভেল ক্রিয়েট না হয়ে যায় এবং লেভেলটাকে যেন আমরা এমনভাবে ইউজ করি যেটা সবার জন্য, টিমের সবার জন্য বা যারা যারা ইউজ করছি সবার জন্য বোধগম্য হয়। আর হচ্ছে অ্যাসাইন টু স্পেসিফিক পারসন এবং প্রায়োরিটি সেট করা বা ডিউ ডেট সেট করা, এগুলো হচ্ছে সাধারণত টিম লিডরা বা হচ্ছে কোঅর্ডিনেটররা করে থাকবেন। এবং ডেভেলপারদের যে কাজগুলো থাকে সে হচ্ছে ব্যাকলগ থেকে ইস্যুগুলোকে সে হচ্ছে চুজ করবে। এটা হতে পারে তার সেলফ ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে অথবা হতে পারে তার প্রায়োরিটির উপর ডিপেন্ড করে। তো তারপরে হচ্ছে সে যেটা করতে পারে, একটা টাস্ক যখন একজন ডেভেলপার পাচ্ছে তখন সে আসলে বুঝতে পারবে যে এখানে টাইম তার কতখানি লাগতে পারে, তো সেই টাইমের উপর ডিপেন্ড করে সেটা সাব টাস্কে ডিভাইড করে নিতে পারে। এবং যদি তার কোনো কমিউনিকেশন প্রয়োজন হয় সে কমেন্ট করতে পারে। এরপরে হচ্ছে যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে ডেভেলপার তখন এটাকে টাইম ট্র্যাকিং দিতে পারে যে সে কতটা টাইম এখানে স্পেন্ড করেছে। এরপরে পরবর্তীতে যেটা হতে পারে সেটা ক্লোজও করে দিতে পারে যদি ক্লোজ করার প্রয়োজন হয়, সেটা টিমের কালচার অনুযায়ী সে অন্য কাউকে ট্রান্সফার করতে পারে যদি অন্য কারো এখানে কন্ট্রিবিউশন করার প্রয়োজন হয়, বা ফাইনালি সে হচ্ছে টেস্টিং এর জন্য দিতে পারে যেটা আসলে প্রয়োজন হবে। আর টেস্টাররা কি করবে, টেস্টাররা যেটা করবে যে হচ্ছে টেস্টিং করবে অবভিয়াসলি, তারপরে সেটা যদি ডান হয় তাহলে ক্লোজ করে দিবে। দেন যদি কোনো মডিফিকেশন প্রয়োজন হয় সেখানে কমেন্ট করে দিবে। এবং যদি এটার এগেইনস্টে আমার দেখা যাচ্ছে যে আরো কোনো বড় ধরনের মডিফিকেশন বা কোনো ফিডব্যাক আছে তাহলে সেক্ষেত্রে সে আরো একটা ইস্যু ক্রিয়েট করে দিতে পারে, যে ইস্যুতে কিনা সে এখানে কিভাবে এই বাগটা প্রডিউস হলো সেটা স্টেপগুলো সে দিবে এবং তার এক্সপেক্টেড কি বিহেভিয়ার, মানে এক্সপেকটেশনটা কি ছিল এখানে, কিন্তু আসলে কোনটা হচ্ছে না, অ্যাকচুয়ালটা কি সেটা আসলে সে ডিফাইন করে দিবে। এটা হচ্ছে বিষয়গুলো ছিল। আর বেশ কিছু ফিডব্যাক আসছে যে তারা আসলে ইউজ করে কি ধরনের সুবিধাগুলো পেয়েছে। সুবিধাগুলো সে যেগুলো পেয়েছে সেগুলো সেন্ট্রালাইজড কোড রিপোজিটরি, কোড রিভিউ, মার্জ রিকোয়েস্ট, ইস্যু ট্র্যাকিং ম্যানেজ করতে সুবিধা পাচ্ছি। তারপরে হচ্ছে ইস্যু আর অ্যাসাইন টু স্পেসিফিক পারসনস অ্যান্ড লগ এন্ট্রি সিস্টেম আর গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড। তারপরে হচ্ছে কোলাবোরেশনের বিষয়টা আসছে যে সে মার্জ রিকোয়েস্ট করতে পারছে, ইস্যু ট্র্যাক করতে পারছে, ডিসকাশন করতে পারছে। এবং ভার্সন কন্ট্রোল একটা বড় বিষয় আসছে যে কোড ল্যাবে প্রোভাইডস গিট বেসড ভার্সন কন্ট্রোল। এবং হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট যেখানে কিনা বোর্ড মাইলস্টোন এবং রোড ম্যাপ গুলো তাদেরকে হচ্ছে প্রজেক্ট ম্যানেজ করতে সুবিধা দিচ্ছে। তো এখন যদি আমি হচ্ছে আমাদের প্রিভিয়াস ডিসকাশন অথবা এর উপর ডিপেন্ড করে আমি কোড ল্যাবে যাই, তাহলে একটা কোশ্চেন আসছিল যে একটা ক্লোজ মাইলস্টোনের ইস্যুগুলো আসলে আমি কিভাবে দেখব বা একটা ইস্যু ক্লোজ হয়ে গেলে আসলে আমি কিভাবে দেখব। তো আমরা যদি দেখি এই মাইলস্টোনটা অলরেডি ওপেন আছে, তো এইখানে দেখা যাচ্ছে যে 24 আমরা ওভারভিউটা আর কি এখানে কয়টা কমপ্লিট হয়েছে, 24টার মধ্যে আমার 2টা কমপ্লিট হয়েছে, সো 8% আমি এটা দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি চাই কোনো ক্লোজড হচ্ছে মাইলস্টোনের হচ্ছে ডাটাগুলো দেখবো বা হচ্ছে ইস্যুগুলো দেখবো, তাহলে কিন্তু আমরা চাইলে এখান থেকে যে ক্লোজড অপশনে যে আমরা কিন্তু এখান থেকে ফাইন্ড আউট করতে পারি যে এখানে কতগুলো ইস্যু ক্লোজ হয়ে গেছে এবং সেটা কোন মাইলস্টোনের ছিল। এই বিষয়টা নিয়ে বেশ আলোচনা হয়েছিল, তো এইটা আমরা এখান থেকে আসলে খুঁজে পেতে পারি। এছাড়া যেটা ছিল যে হচ্ছে আমার
সাবটাস্ককে কিভাবে ডিভাইড করব, যেটা কিনা আমি অলরেডি বলেছি। হ্যাঁ, আমার এই ইস্যুটা যদি দেখি, এখানে আমি বেশ কিছু সাবটাস্ক করে রেখেছি, যেখানে কিনা স্যার একটা রিকোয়ারমেন্ট দিয়েছিলেন যে আমাকে হয়তো ফাইন্ড আউট করতে বলেছিলেন যে প্রত্যেকটা আমরা যে পোস্টটা দিই, পোস্টে যে বিভিন্ন ফিলিংস শেয়ার করি, সেখানে কোন আইকনগুলো হওয়া উচিত, এটা নিয়ে একটা রিসার্চ। তো দেখা যাচ্ছে যে এখানে আমরা 3 জন ইনভলভ হবো, যেটা কিনা আমি ফার্স্টে ফাইন্ড আউট করবো আসলে কোনটার জন্য কি ধরনের আইকন থাকবে। দেন যে ইউআই ডিজাইনার, সে আসলে ইউআই ডিজাইন করে দিবে, এবং যে ডেভেলপার, সে আসলে ডেভেলপ করবে। তো সেক্ষেত্রে কিন্তু আমার সাবটাস্ককে অ্যাসাইন হয়ে গেল। এই জন্য একটা ইস্যু কিন্তু সেই ক্ষেত্রে আমার একাধিক পার্সনকে আসলে অ্যাসাইন করার প্রয়োজন হলো না। তো এইভাবে আমরা আসলে এই বিষয়গুলো হ্যান্ডেল করতে পারি। এবং এইখানে দেখা যায় যে আমরা অ্যাসাইনি, লেবেল, মাইলস্টোন, ডেট প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে অ্যাড করতে পারছি, এবং এখানে চাইলে ডেসক্রিপশনও অ্যাড করতে পারছি। পাশাপাশি এখানে মানে আমরা যা প্রয়োজন আর কি কমেন্টও করতে পারবো, সবকিছু এখানে সম্ভব। এবং কোনো আইটেম যদি লিঙ্ক করার প্রয়োজন হয় আমরা সেটাও করতে পারবো। তো এই ছিল সাবটাস্ক ডিভাইড করার বিষয়টা, এটা নিয়ে বেশ আলোচনা হয়েছিল। তারপরেও যদি কারো কনফিউশন থাকে কাইন্ডলি আমাকে জানাবেন। আর নোটিফিকেশনের বিষয়টা এটাই যে নোটিফিকেশন পরবর্তীতে আলোচনা সাপেক্ষে ইন্টিগ্রেট করা যেতে পারে। এই পর্যন্ত ছিল আমার প্রেজেন্টেশন। আর কারো যদি কিছু বলার থাকে কাইন্ডলি কন্টিনিউ করবেন। আচ্ছা, ধন্যবাদ। সবাই ফিডব্যাকটা এখানে দিতে পারেন। সবাই আপনারা কাজ করেছেন সেই এক্সপেরিয়েন্স থেকে, এবং আজকে যে আমাদের প্রেজেন্টেশন ছিল তার উপর ভিত্তি করে আপনাদের কোশ্চেন ছিল। হ্যাঁ, ঠিক আছে, আমরা একে শুনি, বলেন। কোশ্চেনটা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে একটা ইস্যুর এগেইনস্টের জন্য লগ আওয়ার কোনোভাবে মানে 1 ম্যান আওয়ারের বেশি না যায়, 6 অথবা 8 ঘন্টার বেশি না যায়। আমরা যখন রিকোয়ারমেন্ট দেই, যেমন যদি একটা এক্সাম্পল, যে আমি একটা রিকোয়ারমেন্ট দিছি যে নতুন এই একটা মডিউল ডেভেলপ করতে হবে, আমি এটা নিয়ে এই মডিউলের রিকোয়ারমেন্ট সহ আমি একটা ডেসক্রিপশনে একটা ইস্যু ক্রিয়েট করে দিলাম। এখন ওই মডিউলটা অবশ্যই আমি ধরে নিচ্ছি হয়তো বা ডেভেলপারের 3 দিন মিনিমাম, হয়তো বা 2 দিন 3 দিন সময়। এখন সেই ক্ষেত্রে ওই ইস্যুটাকে সাবটাস্কে ভেঙে কে নিবে? এটাকে আমরা নিব নাকি ডেভেলপার ওই ইস্যুটাকে তার ছোট ছোট কাজে সে ওই ইস্যুর আন্ডারে সাবটাস্ক ক্রিয়েট করে নিবে? এটা একটা কোশ্চেন। আরেকটা হচ্ছে এই কোড ল্যাবের ইস্যু ক্লোজ হওয়া, ওপেন হওয়া, রিওপেন হওয়া, আপডেট হওয়া, কমেন্ট করা, এগুলোর উপর নোটিফিকেশন গুলো আমার মেইলে মনে হচ্ছে একদম অনেক বেশি নোটিফিকেশন আসছে। এগুলো আমি এই নোটিফিকেশনটাকে কি হচ্ছে, এর কারণে আমার মনে হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট মেইল গুলো আমার মিস হয়ে যেতে পারে। এই নোটিফিকেশন গুলো কি ডিসকর্ডের মাধ্যমে দেওয়া আনা পসিবল কিনা, এটা একটা সাজেশন। অথবা আমি চাইলে মেল থেকে আনসাবস্ক্রাইব করে রাখবো, যে কোড লেভেল নোটিফিকেশন আমি মেইলে চাই না, এরকম কোনো কিছু করা যায় কিনা, এটুকুই ভাইয়া। আমি আপনার প্রথম প্রশ্নটা সাবরিন অ্যান্সার করুক, আমি আপনার সেকেন্ড কোশ্চেনটা বলি। যে আমাদের মেল আসলে এত যায় না, কারণ আমরা আমাদের এক্সপিরিয়েন্স বলে যে ফার্স্ট সেশনটা আমরা যে ডেটা কালেক্ট করেছি, দেখা গেল যে যারা অনুপস্থিত ছিলেন ম্যাক্সিমামই দেখা যাচ্ছে তাদের মেলটা আমার চেক করেনি, কারণ তাদের মেলে আসলে মেল যায় না। তো হয়তো আমাদের অনেকের আছে যে অনেক বেশি মেল আসে, কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখা যাচ্ছে এত মেল আসে না। তো আমার মনে হয় এটা মেলেই যাক, আমাদের প্র্যাকটিসটা থাকতে হবে যে আসলে আমাদের প্রতিদিন মেল চেক করতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা মেলে যাওয়াটাই আপাতত আমার মনে হয় ঠিক আছে। সাবরিন, ওই প্রথম বিষয়টা যদি একটু বলেন যে আসলে একটা ইস্যুর ক্ষেত্রে লগ আওয়ার বলছিল যে আমরা একটু যত কমে নিয়ে আসতে পারি, সাব জি জি ভাই, আমি বলছি, বুঝতে পেরেছি ভাইয়া। ওনার কোশ্চেনটা মনে হয় এরকম ছিল যে সাবটাস্কটা উনি ডিভাইড করে নেবে না ওনাকে কেউ ডিভাইড করে দিবে, রাইট ভাইয়া? সেটা একটা আর একটা প্রশ্নের সাথে থাকে, যেমন ধরেন একটা ইস্যুর এগেইনস্টে আমি 3টা সাবটাস্ক বানাইলাম, বাস 3 জনকে অ্যাসাইন করেছি। এখন এই 3 জন কাজ করে লগ আউট দেওয়ার সময় কি ওই ইস্যুর উপরেই দিচ্ছে, ঠিক না? আচ্ছা নাজমুল, আসসালামু আলাইকুম। আমি বলি এখানে একটু, ওকে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমরা একটা ফিচার একটা স্টোরি এখানে, ঠিক আছে? আমার যদি 7 দিনের একটা কাজ থাকে, একটা মডিউল হয়, সেটা একটা স্টোরি হয়, এটা কখনো টাস্ক হয় না। প্রথমত একটা স্টোরির মধ্যে অনেকগুলো টাস্ক হতে পারে, ঠিক আছে? তখন ওই স্টোরিটাকে ভেঙে টাস্কগুলো তৈরি করতে হয়।
সেই টাস্ক গুলোর এগেইনস্টে আবার আমাকে কিছু চেকলিস্ট তৈরি করতে পারি, অথবা আমি কিছু সাব টাস্ক তৈরি করতে পারি। তো আমি যাকে যেটা অ্যাসাইন করব, সেই সাব টাস্কে সে সেখানে লগ আউট দিলে সেই লগ আউটটা আমরা ওই মেইন ইস্যুতে নিয়ে আসতে পারবো হচ্ছে ডাটাবেস থেকে, বুঝবো? ওই কোড ল্যাব ওটা দেখায় না। কোড ল্যাব হচ্ছে ওই যে ইস্যুতে দেওয়া হয় সেই ইস্যু লগ আউটটা দেখায়, বাট ওটার আন্ডারে যে কতগুলো করা হয়েছে সেটা দেখায় না। ভাইয়া সাব টাস্কের আন্ডারেও কিন্তু টাইম ট্র্যাকিং দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সেটা জানি আমি, টাইম ট্র্যাকিংটা দেওয়া যায়। আমি বলতেছিলাম যে একটা টাস্ক হলো, সেই টাস্কের আন্ডারে সাব টাস্ক করতে করতে গেলে এখন মেইন যে টাস্কটা ছিল সেটা কত ঘন্টা বা কত মিনিট লাগছে সেটা কিন্তু কোড ল্যাব দেখায় না। সেটা দেখতে হলে ওটা ওই যে আমাদেরকে হচ্ছে ইনসাইডের থ্রুতে হচ্ছে একটা কোয়েরি করে নিলে ওখানে দেখা যাবে যে এটার আন্ডারে কতটুকু গেছে, ওই ইনফরমেশনটা ওখান থেকে বের করা সম্ভব। ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে যতবার সম্ভব যে আমরা টাস্ক তৈরি করব, টাস্কের পরে আমরা সাব টাস্ক তৈরি করব। এবং সাব টাস্কের ক্ষেত্রে আমরা চাইল্ড ওখানে বলে চেকলিস্ট তৈরি করতে পারি। তার ভিতরেও ভাঙ্গা প্রয়োজন হয় যে একটা সাব টাস্কের ভিতরে আমার অনেকগুলো কাজ করতে হবে, সেটাকে আর ভাঙ্গার দরকার নেই, আমি নিজেই করব। তাহলে আমি সেখানে চাইল্ড চেকলিস্ট তৈরি করবো যে আমাকে এই জিনিসগুলো চেক করতে হবে বা এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। ওই ইমপ্লিমেন্ট করে ওখানে হচ্ছে লগ আউট দিয়ে ওই আইটেমটা বলে দিলে হলো যে আমি এই কাজটা করার জন্য আমাকে এখানে আধা ঘন্টা সময় ব্যয় হয়েছে, তাহলে আরো স্পেসিফিক ভাবে লগ আউটটা চলে আসবে। ঠিক আছে, আর একটা প্রশ্ন ছিল যে আসলে যারা টেস্টিং টিমে থাকে বা টিমে যে একটা ইস্যু, তার কাছে একটা ইস্যুই মনে হয়েছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে যখন ডেভেলপমেন্টে গেছে দেখা যাচ্ছে যে এই ইস্যুর এগেইনস্টে আরো বেশ কিছু কাজ করতে হয়েছে তাকে, তখন সেটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে যে লগ আউট তখন বেশি লাগতেছে। তো সেই ক্ষেত্রে যে ওইখানে ভাঙ্গা বা সাব টাস্ক করা, সেই ক্ষেত্রে এটা কারা করবে বা করা বাঞ্ছনীয়, সেই একটা প্রশ্ন আসছে। সাব টাস্ক তো হচ্ছে ডেভেলপারকেই করতে হবে, কারণ আমি কি কাজ করবো সেটা তো হচ্ছে আমার টিম লিডার জানে না। উনি কি জানে যে এখানে কি কি কাজ করতে হবে? সবকিছু ওনার পক্ষে জানা সম্ভব না। সো যে ডেভেলপার কাজ করবে তাকে সাব টাস্কটা তৈরি করতে হবে। ওই সাব টাস্কের ক্ষেত্রে সাপোজ হচ্ছে আমি একটা টাস্ক তৈরি করলাম যেটা ফ্রন্ট-এন্ডে একটা গুই চেঞ্জ করতে হবে বা একটা লিস্ট আইটেম অ্যাড করতে হবে, বাট ওইটার এপিআই এর জন্য আরেকজনের কাছে আমার ডিপেন্ডেন্সি আছে। তখন আমি কি করব? ওই সাব টাস্কের এগেইনস্টে আরেকটা টাস্ক তৈরি করে এই টাস্কটা যে আমাকে করে দিতে হবে তাকে অ্যাসাইন করে দিয়ে দিব। তাহলে তার কাছে ওই টাস্কটা চলে যাবে, সে এপিআই প্রোভাইড করলে আমি তারপরে হচ্ছে ফ্রন্ট এন্ডে এটাকে অ্যাড করতে পারবো। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে বা ডিসকাস করা আছে এমন বিষয়? আমার একটা কোশ্চেন ছিল। জি, অনেক ক্ষেত্রে কোড ল্যাব ইউজের ক্ষেত্রে আমরা আমি ফেস করেছি যে এরকম কোনো ইস্যু আমি কোড ল্যাবে তুলে দিলাম, কিছু ডেভেলপারের সাথে আলোচনা করার পর বা আমাদের টিমে আলোচনার পর সে ইনিশিয়েটিভটা আমাদের নেওয়া হলো না বা সে ইস্যুটা আসলে কোনো ভিত্তি থাকলো না। তো সেক্ষেত্রে সেটা ডিলিটের কোনো অপশন নাই। তো সেক্ষেত্রে সেটা যদি আনা যায় বেটার হতো। এডিট করার অপশন আছে, বাট সব সময় তো একটা ইস্যুকে আরেকটা ইস্যুতে এডিট করলে আসলে সেটা ফ্রুটফুল হয় না। তো ডিলিটের যদি একটা অপশন থাকতো। আচ্ছা, আমার টাস্কটা তো ডিলিট করা যায় না, সাব টাস্কটা ডিলিট করা যায়। সেই ক্ষেত্রে হচ্ছে টাস্কটা ক্লোজ করে দিলিতে হলো, একটা কমেন্ট করে যে এইটা আমার রং হয়েছে ওখানে কমেন্ট করে ক্লোজ করে দিলিতে হয়ে গেল, ওখানে ডিলিটের প্রয়োজন তো নাই। ঠিক আছে, ঠিক আছে। আর কারো প্রশ্ন আছে বা? জি ভাই, একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আগে কি রাশেদুজ্জামান বলেন, তারপরে আমি ভাই, আমরা হচ্ছে মূলত মেশিন লার্নিং এ যারা কাজ করি, তো এখানে কি হয় আমাদের হচ্ছে মূলত বেশিরভাগ ক্ষেত্রে মডেল ট্রেনিং করাইতে হয়। তো এখানে আমরা যখন ধরেন একটা কাজ করতেছি যে এখানে আমার একটা মডেল ট্রেনিং করাইতে হবে, তো এই মডেলের ট্রেনিং করাইতে গিয়ে আমাদের জাস্ট ধরেন একদিন 2 দিন বা 3 দিনও লেগে যাইতে পারে বা লাগে, এরকম লাগে। সেক্ষেত্রে আমরা আসলে এই বিষয়গুলোকে কিভাবে হ্যান্ডেল করব? ওইটা আমি বুঝিনি, আবার যদি একটু বলেন। আচ্ছা এই রাশেদ। জি ভাই। আচ্ছা, অনেক সময় তোমার যেটা প্রবলেম সেটা হচ্ছে যে 3 দিন লেগে যাচ্ছে একটা টাস্কের ক্ষেত্রে। তুমি লগ আউটটা ওইভাবেই দিবে, সেখানে হচ্ছে তুমি তো একদিনে যতটুকু কাজ করছো সেটা কমেন্টে লিখে দিবা যে আমি আজকে এই পোর্শনের কাজটুকু করছি, আমার 6 ঘন্টা সময় লাগছে বা 8 ঘন্টা সময় লাগছে, হোক সেটা 3 দিন লাগুক, সমস্যা নেই তো। কারণ সব ইস্যু তো আমরা এইভাবে যে 3 ঘন্টা বা 6 ঘন্টা নিয়ে আসতে পারবো না।
কিছু কিছু কাজ থাকে যেগুলোতে হচ্ছে আমাকে অনেক সময় লাগতে পারে, সেখানে আমি কমেন্টে লিখবো যে আমি আজকের দিনে এই পোর্শনে এই একটুকু কাজ করেছি যার জন্য আমার 6 ঘন্টা সময় গেছে। সো তোমার লগ আউটও ওখানে স্পেসিফিক থাকলো, ওটা নিয়ে সমস্যা হবে না। আচ্ছা জুবাইর ভাই, আমি একটা বিষয় অ্যাড করতে চাই এখানে, যদি পারমিশন দেন। হ্যাঁ আচ্ছা ভাই, আমরা হচ্ছে কোড ল্যাবে যে টাইম ট্র্যাকিংটা দিচ্ছি এখন, টাইম ট্র্যাকিং এ কিন্তু ভাইয়া সময়ের পাশাপাশি ডেসক্রিপশন লেখার অপশন আছে। তো আমরা যদি ভাই এখানে করি যে আমার এই কাজটা আজকে 6 ঘন্টা কাজ করেছি, আরো বেশি লাগবে, তো আমি 6 ঘন্টা দেওয়ার পর যদি ডেসক্রিপশনে ওখানে লিখে দিই টাইম ট্র্যাকিং এ, সেটাও তো মনে হয় ফ্রুটফুল হওয়ার কথা। হ্যাঁ সেটার কথাই বললাম আমি, যে টাইম চেকিং এ গিয়ে ওখানে ওই যে ডেট সিলেক্ট করা যায়, ডেট সিলেক্ট করে ওখানে ডেসক্রিপশন লেখা যায় আমি কি কি কাজ করছি, ওটা দিয়ে দিলে এনাফ। জি ভাই ঠিক আছে। ঠিক আছে, এভাবে করতে পারি। আমি সবার উদ্দেশ্যে একটু বলি যে একটা ইস্যু এগেইনস্টে আমি ধরেন 5 দিন কাজ করছি, 5 দিনে হাফ আওয়ার করে কাজ করেছি, আমি কিন্তু 5 দিন ডেট দিয়ে লগ আউট দিতে পারি। দেখেন 2.5 ঘন্টা কাজ করছি, 5 দিন দিলাম, মানে আধা ঘন্টা করে। তো এটা কিন্তু আমরা দিতে পারি আমাদের কোড ল্যাবে। সো আমার মনে হয় এখানে আর সমস্যা হবে না। হ্যাঁ নাজমুল, এটাই বললাম আমি। হ্যাঁ রেজার একটা কোশ্চেন ছিল। আচ্ছা ভাই, আমার আসলে অ্যাকচুয়ালি কোশ্চেন না, আমার একটা অবজারভেশন ছিল। সেটা হচ্ছে মেইনলি আমি যখন চেক করি যে হচ্ছে আমাদের গত সপ্তাহে আমি আসলে কত ঘন্টা লগ আওয়ার এন্ট্রি দিছি, যেটা আমরা ইবিএস এ যে আমাদের একটা রিপোর্ট থাকে, সেই রিপোর্টের মাধ্যমে আমরা যেখানে চেক করতে পারি, সেখানে রিপোর্টে আমি যেটা দেখছিলাম কিছু এখানে মিসকনফিগারেশন হইতেছে। সেটা হচ্ছে ধরেন আজকে হচ্ছে 13 তারিখ, আমি যদি গতকালকের হিসাব ধরি, গতকালকে আমি যে কাজ করছি সেই হিসাবে আমি যদি 12 তারিখের ডেট দিয়ে গতকালকেই আমি যদি আমার এন্ট্রি দেই যে আমি আজকে দিনে টোটাল 8 ঘন্টা কাজ করছি, এই এন্ট্রিটা আমি কোড ল্যাবে বিভিন্ন ইস্যুতে দিছি 2 ঘন্টা 3 ঘন্টা এভাবে ভাগ করে। ওকে, এখন এই ডেটটা আমি যেটা 12 তারিখে ডেট দিয়ে কোড ল্যাবে এন্ট্রি দেই, এইটা যখন 2 দিন পরে ইবিএস এ আপডেট হয়, তখন ইবিএস রিপোর্টে যদি আমি দেখি ওই টাইমটা আমার ইবিএস রিপোর্টে আসে একদিন পরের হিসাবে, মানে সরি একদিন আগের হিসাবে। আমি যদি 12 তারিখ দিই ওইখানে ওইটা কাউন্ট হয়ে যায় 11 তারিখ হিসাবে। এখন আমি যদি ওই একই দিনে আমি যদি 11 তারিখে যদি কোড ল্যাবে কোনো লগ এন্ট্রি না দেই, ওই এন্ট্রিটা যদি আমি ইবিএস এ দেই যে হ্যাঁ ওইটার আমার কোড ল্যাব রিলেটেড কাজ ছিল না, আমার কিছু বাইরের কাজ ছিল যেটা আমি ইবিএস এন্ট্রি করছি, তখন দেখা যাচ্ছে যে 11 তারিখে কি হয়ে গেছে, আমার কোড আমি 12 তারিখে দিছি 8 ঘন্টা কোড ল্যাবে, আর 11 তারিখে আমি ইবিএস এ দিয়েছিলাম 4 ঘন্টা। এখন আমার 11 তারিখের ইবিএস রিপোর্টে হয়ে যাচ্ছে 8 4 12 ঘন্টা, কিন্তু আমি আসলে ওই দিন কাজ করছি 8 ঘন্টা। ডেটটা মিসম্যাচ হচ্ছে এখানে, যে মানে আমি কোড ল্যাবে যে এন্ট্রি দিচ্ছি এখানে যে ডেটে এন্ট্রি দিতেছি এই টাইমটা ইবিএস এর রিপোর্টে একদিন আগে পিছিয়ে দেখাচ্ছে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ভাই এখানে একটু বলি, বলতে পারি একটা উত্তরটা দেই। হ্যাঁ এটা আমরা জানি, এটা একটা আগে আমাদের কাছে এটা আসছে, আমরা এটা আসলে ভেরিফাই করে দেখবো যে এই ডেটের একটা মিসম্যাচ হয়তো হচ্ছে। আমরা আরেকটা কমপ্লেইন পেয়েছি অলরেডি। হ্যাঁ, তো আমরা এটা সলভ করে দেব। আর একটা জিনিস আপনাদের বলে দেই যে কোড ল্যাবে যে আজকে লগ আউট দিচ্ছেন সেটা কিন্তু ডে এন্ডে আমার ওইখানে ইফেক্ট পড়ে। তো ওই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে এখন দিচ্ছেন মানে এখন কিন্তু আপনার ওই ইবিএস এর ডেটার সাথে এটা একটা টাইম পরে গিয়ে আপডেট। এইজন্য আমি 2 দিনের কথা বলছি, আগে সাধারণত 2 দিন পর ইফেক্ট পড়তো যেটা আমি দেখছিলাম, এখন হয়তো সেটা সময় কমে আসছে। জি একদিন হয়, মানে প্রতিদিন এটা আপডেট হয় ওখানে। তো এখানে ডেটের একটা মিসম্যাচ হচ্ছে, আমরা এটা পেয়েছি, তো ওটা আমরা একটু যাচাই বাছাই করে হয়তো এটা সলভ হয়ে যাবে। আচ্ছা রেজা ভাই, আমি এখানে একটা বিষয় অ্যাড করতে চাই আপনার ইস্যুর সাথে, যেটা হচ্ছে ভাই আমরা যদি 12 তারিখে ইস্যু দেই সেটা সাধারণত অ্যাড হচ্ছে 11 তারিখে, এই কনসেপ্টটা হয়ে আছে। তো এখানে ভাইয়া আর কি মানে আমাদের টিম আমরা যেভাবে এটা একটু মেইনটেইন করার চেষ্টা করতেছি আপাতত সলভ না হওয়া পর্যন্ত, যে আমার ইস্যুটা যদি 11 তারিখের হয়, আমি টাইম ট্র্যাকিং দেওয়ার সময় ডেটটা যদি 12 তারিখ দিয়ে দিই, তাহলে সে অটোমেটিক আগের দিনটা নিচ্ছে। এখানে হয়তোবা টাইম জোন রিলেটেড কোনো একটা ইস্যু থাকতে পারে। এটা কোনো সলিউশন না। না এটা সলিউশনের জন্য বলি না ভাই, মানে হয়তোবা এখানে কোনো টাইম জোন রিলেটেড ইস্যু থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, জি ভাই ঠিক আছে। আর কারো কোনো ইস্যু আছে? জি আসসালামু আলাইকুম। জি আমার কথা কি শোনা যাচ্ছে? জি আচ্ছা, আমার যে কোশ্চেনটা ছিল ওটা হচ্ছে রাজা ভাইয়ের সাথে মিলে গিয়েছে আর কি, যে টাইমের ডেটের যে প্রবলেমটা, সেম প্রবলেমটা আমারও হচ্ছে আর কি। তো এটা এই প্রবলেমটা হচ্ছে যে আজকের তারিখে দিচ্ছি আমার আজকের তারিখে যাচ্ছে না, সেটাই। আর একটা প্রবলেম হচ্ছে একটা ইস্যু আমি ক্লোজ করে ফেলেছি, এখন সেটা আমি রিওপেন করব,
এখন রিওপেন করে এটার মধ্যে আমি কিছু কাজ করব, এখন কি সেই কাজটা এই ইস্যুতেই করব নাকি একটা নতুন ইস্যু তৈরি করে নিব? না, অবশ্যই ধরেন এই ইস্যুটা যদি ধরেন আমি একটা ইস্যু ক্রিয়েট করে দিয়েছি আপনাকে, আপনি কাজ করেছেন, কাজ করার পরে ধরেন ক্লোজ করলেন, পরে আমি দেখলাম যে আসলে কাজটা হয় নাই বা আরো মডিফিকেশন দরকার, সেই ক্ষেত্রে তো আমি এটা রিওপেন করেই দিব। সেটাই হওয়া উচিত। জি, সেই ক্ষেত্রে মনে হচ্ছে একটা প্রবলেম যে টাইমের ক্ষেত্রে একটা প্রবলেম হতে না, পারে। টাইম কি আমি একটু বলি, তখন তো আমি ট্র্যাক রেকর্ডটা পাবো যে এটার এগেইনস্টে 20 ঘন্টা লেগেছে, কেন লেগেছে, তাহলে ওইখান থেকে কিন্তু আমরা এই জিনিসটা পেয়ে যাব। তো স্যার যেটা আগেই বলছেন যে আমাদের একটা টুলস ইউজ করতেছি, এর ম্যাক্সিমাম ইউজেসটা করব, পাশাপাশি আমাদের যে উদ্দেশ্যটা যে ওভারঅল কস্টিংটা মিনিমাইজ করা এবং বাজেটের মাধ্যমে কাজটা কমপ্লিট করে একটা কোয়ালিটিফুল ডেলিভারি দেওয়া। তো আমরা যদি এই জিনিসগুলা ধরতে পারি যে ধরেন আমি একটা কাজ কমপ্লিট করে রিজলভ দিয়েছি বা ক্লোজ করেছি, আপনি এটা টেস্ট করে বললেন যে ভাই এটা তো হয় নাই, এটা এইভাবে হয়, তাহলে এটা কিরকম হইতে পারে, ধরেন আমার ক্ষেত্রে এটা কিরকম হচ্ছে, তাহলে কিন্তু আমার বুঝতে হবে যে আমার ইমপ্রুভমেন্টের জায়গা আছে বা আমি ওইখান থেকে আমার নিজেকে কিন্তু ওই জিনিসগুলা অ্যাডাপ্ট করে নিতে পারবো যে হ্যাঁ আমাকে আমার কাজটা যেহেতু এটা কি কারণে হয়েছে প্রবলেমটা, সে প্রবলেমটা কিন্তু সলভ করতে পারবো এবং পরের ইস্যুগুলোর ক্ষেত্রে কিন্তু ওই প্রবলেমগুলো আর হবে না। শুরুর দিকে হয়তো আমাদের একটু প্রবলেম হবে, আমার মনে হয় যে আমরা এটা যদি এইভাবে ইউজ করতে থাকি, আমার মনে হয় যে আমরা হ্যাবিচুয়েট হয়ে যাবো তো উইদিন 1 উইক। জি, সেই ক্ষেত্রে টাইমের ক্ষেত্রে আমি একটু বলছি। প্রথমে মনে করেন ক্লোজ করার সময় আমি টাইম দিয়েছি মনে করেন 8 আওয়ার্স, আবার রিওপেন করে আমি কাজ করেছি 8 আওয়ার্স, আবার টাইম দিয়েছি, তখন সেটা কিন্তু একই ইস্যুতে 16 আওয়ার্স দেখাবে আর কি। হ্যাঁ, সমস্যা নেই শফিকুল, এটা সমস্যা নেই, তুমি তো কমেন্টে লিখতেছো রিপন হয়েছে, আবার কাজ করছো, সেখানে আবার সাবটেক্সট তৈরি হতে পারে, অনেক কিছু এখানে করতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, জি থ্যাংক ইউ, প্র্যাকটিস করো, এটা বেস্ট প্র্যাকটিসটাই করো। ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাই আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, সবাই কোশ্চেন করেন, আর তার আগে আমি একটু বলি, হ্যাঁ একটু কোশ্চেনে সীমাবদ্ধ থাকেন না, আমরা কিছু সাজেশনও চাচ্ছি আপনাদের। যেমন বিষয়টা স্যার যেটা বলেছিলেন যে অন টাইমে ডেলিভারি দিতে হলে আমাদের মানে কিভাবে আমরা এটা যদি ম্যানেজ করি, যে ধরেন আমার কোড ল্যাবের আমি একটা ইস্যু দিলাম, ইস্যুটা আপনি বুঝছেন না, হ্যাঁ, বা আইদার বুঝতেছেন কিন্তু আপনি সেভাবে ডেলিভারি দিচ্ছেন না, তো মানে আমরা কি ধরনের অ্যাটেম্প নিলে যে ধরেন আমরা এইভাবে ইউজ করলে আপনার বোঝা সহজ হবে, ডেলিভারিটা ফাস্টার হবে এবং কোয়ালিটিফুল জিনিস যাবে, এই ধরনের সাজেশনটা আমরা চাচ্ছি সবার কাছ থেকে। বলেন, রুমি মনে হয় প্রশ্ন করতে চাচ্ছিলেন। হ্যাঁ, আমার কোশ্চেনটা হচ্ছে কি, আমাদের যে প্রজেক্ট গুলোতে আমরা কোড ল্যাবে ইস্যু ক্রিয়েট করি, অনেক সময় দেখা যায় যে এটা 300 বা 400 এরকম টাইপের হোয়াটএভার এরকম একটা অ্যামাউন্টের আমাদের ইস্যু ক্রিয়েট হয়। তো আমাদের এই ইস্যুগুলোর আমরা কি কোনো রিপোর্ট বা সামারি বের করতে পারি কিনা, যে হচ্ছে যে ইস্যুগুলো কতবার রিপিট হয়েছে, কতবার রিঅ্যাসাইন হয়েছে, কতবার রিওপেন হয়েছে, এটার কোনো সামারি পাওয়া যেতে পারে? আমরা রিপোর্ট তৈরি করে দেব, আপনারা ওখান থেকে দেখতে পারবেন। আচ্ছা নাজমুল ভাই, আমি আরিফ, আমার একটা ছিল, বলেন। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রজেক্টেই তো আসলে পারপাসটা সেম, যে আমরা রিকোয়ারমেন্ট গুলো কালেক্ট করতেছি, দেন হচ্ছে সেগুলো অ্যাসাইন করতেছি, ডেভেলপাররা কাজ করতেছে। সো প্রত্যেকটা প্রজেক্টে আমাদের যে লেভেল গুলো আছে, এই লেভেল গুলো আসলে আমরা একটা কমন কিছু করতে পারি কিনা, যেটা অন্তত 60, 70 বা 80% সব প্রজেক্টের জন্য অ্যালাইন করে এবং সব প্রজেক্টেই সেম লেভেল গুলো আমরা ইউজ করতে পারি, এরকম কিছু একটা করা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই করা যায়। সেক্ষেত্রে আপনাদের সাজেশন থাকলে ভালো হয়, যে এরকম হইলে হয়, তাহলে আমরা একটা ফিডব্যাক ফর্ম দেব এই সেশনের উপরে। তো হয়তো এর উপরে একটা আমরা কোশ্চেন রাখলাম, সবাই এখানে সাজেশন দিলেন, তারপরে কম্বাইন করে আমরা একটা করতে পারি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আরিফ, এখানে ওই যে গ্রুপ ওয়াইজ লেভেল ইউজ করা যায়, ঠিক আছে, যদি মাল্টিপল প্রজেক্ট থাকে গ্রুপে লেভেল করলে সেটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে নেওয়া যায়। ভাইয়া ওই গ্রুপের হচ্ছে মানে লেভেলের নামটা দরকার আর কি, যেমন সব প্রজেক্টে যেন আমরা কমন কিছু নেম ইউজ করতে পারি, তাহলে হবে কি নেম গুলো আমাদের সাথে অ্যালাইন হয়ে যাবে এবং আমরা ইউজ টু হয়ে যাব।
যে এই লেভেলের মানে হচ্ছে এইটা এর পরে এটা আমাদের অ্যাসাইন করতে হবে বা এটার পরে স্টেজে যাবে, সিমিলার আর কি, সব প্রজেক্টই যেন কমন থাকে। হ্যাঁ ঠিক আছে, যেমন হচ্ছে কোড ল্যাব তোমাকে কিছু মানে 10টা বা 12টা লেভেল প্রোভাইড করে বাই ডিফল্ট, ঠিক আছে। আমাদের কিছু কাস্টমাইজ অল্প কিছু লেভেলের প্রয়োজন হয়, খুব বেশি প্রয়োজন হবে না এখানে। সো সেই সব টিম একই প্যাটার্ন ইউজ করলে লেভেলটা রিপোর্টিংটা সহজ হয়ে আসবে এখানে। রাইট এটাই ভাই বলতে যাচ্ছিলাম আর কি। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমরা আগে যখন ইবিএস এ লগ দিতাম তো তখন আমরা ডে এন্ডে দেখতে পারতাম যে আমরা আজকের ডেটে আজকে আমি ডে এন্ডে দেখতে পাবো যে টোটাল কত আওয়ার লগ দিয়েছি। তো এখন যেহেতু কোড ল্যাবে আমরা বিভিন্ন ইস্যুতে ভেঙে ভেঙে লগ দিচ্ছি, তো টোটাল লগ আউটটা মানে ফোনে দেখা যায়, বাট ওয়েবে বা কোনো জায়গায় কি দেখানো যায় কিনা বা দেখা যায় কিনা আমি এটা জানি না। আমাদের ইবিএস থেকে আপনারা পান, হ্যাঁ, বা আমাদের রিপোর্টিং যে আছে ড্যাশবোর্ড আছে সেখান থেকে পাওয়া যায়। আপনারা যদি রিপোর্ট নাজমুল, জি আচ্ছা এইটা হচ্ছে আমার একটা ড্যাশবোর্ডই বানানো হচ্ছে ইনসাইডে, ওইটা অ্যাড করে দিলে সবাই দেখতে পারবে তার কি পরিমাণ কাজ আছে, কি পরিমাণ লগর সে দিছে, বা তার কাছে কতগুলো ইস্যু আছে, সবই তৈরি করে রাখা আছে আমার। আমি তোমার সাথে শেয়ার করব না, ওটা ইনসাইডে দিয়ে দিলে হবে। ঠিক আছে, আমরা এটা দিয়ে দেব, তাহলে সবাই এখান থেকে দেখে নিতে পারবে। আচ্ছা, আরেকটা হচ্ছে আব্দুল হালিম মনে হয়। হ্যাঁ ভাইয়া, ওই যে একটু আগে শামুন ভাই যে প্রশ্নটা করছিল ওই সেম টাইপেরই। মানে আমি তো ধরেন লাস্ট 1 উইকে যে সব প্রজেক্টে আমি কাজ করেছি বা যেসব জায়গাতে আমি কাজ করেছি সেগুলোর এন্ট্রি যে দিছি, এখন কোথাও যদি এমন হয় যে আমি হয়তো ভুলবশত একটু বেশি এন্ট্রি দিয়ে ফেলছি, এখন এটার একটা যদি লগ দেখতে পেতাম, যেটা আমরা যদি আগে তো আমরা ইবিএস এ ঢুকলেই আমি যদি লাস্ট 1 উইকের যদি এটা যদি হিস্ট্রিটা যদি দেখতাম যে আমি কোথায় কোথায় দেখতে পেতাম আর কি, যে এখানে এখানে এত ঘন্টা সময় ব্যয় করেছি। কিন্তু এখন তো আমার কোড ল্যাবে এরকম কোনো রিপোর্ট বা ওইরকম কোনো সিস্টেম আমি পাচ্ছি না যেখান থেকে আমি ধরতে পারবো যে আমি মনে হয় এই প্রজেক্টে বেশি এন্ট্রি দিয়ে ফেলছি লগ, হয়তো বা এরকম যদি কোনো ব্যবস্থা আছে কিনা যে আমি ধরতে পারবো। আপনি কিন্তু পাচ্ছেন ইবিএস এ, কিন্তু আপনি ওই রিপোর্টটা এখনো পান। আচ্ছা নাজমুল, আমি একটা জিনিস দেখাই একটু সবাইকে, একটা মিনিট ইনসাইড, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টিমের একটা ড্যাশবোর্ড করা আছে, সেখানে হচ্ছে আমাদের টিমে এখন পর্যন্ত কতগুলো ইস্যু পেন্ডিং অবস্থায় আছে, আমরা লাস্ট মান্থে কতগুলো ইস্যু সলভ করছি এবং সেটার ক্ষেত্রে কত লগর গেছে, কোন প্রজেক্টে কতটুকু কত ঘন্টা এক্সপেন্ড হচ্ছে, তার এগেইনস্টে কতগুলো ইস্যু সলভ হয়েছে সেটা রিপোর্ট এখানে আছে। প্লাস হচ্ছে কার কাছে কতগুলো টাস্ক অ্যাসাইন করা আছে বর্তমানে সেটা রিপোর্ট এখানে আছে। এই উইকলি কার লগ আওয়ার কতটুকু, এক উইকে সে কতটুকু লগ আওয়ার দিছে, এই যে এখানে আছে, সবগুলো এখানে বানানো অলরেডি তৈরি করে রাখা আছে, ঠিক আছে নাজমুল। এই জিনিসগুলো হচ্ছে ইনসাইডে ওই যে কমনলি ইউজ করে দিলে সবাই তার লগ আউটটা দেখতে পারবে, ঠিক আছে, তাদের আর কনফিউশনটা থাকার কথা না আমার মতে। আচ্ছা ঠিক আছে, এটা পারবে। আর আমারও একটা বানানো আছে, দুটো কম্বাইন করে ওখানে দিয়ে দিলে হবে। আর আপনারা যে রিপোর্টটা চাচ্ছেন অনেকেই, ওই রিপোর্টটা কিন্তু আপনি ওইখান থেকে পান, ইবিএস এ ওই রিপোর্টটা টানলে এখনো পাবেন ডেটাটা। এইখানে যেমন হচ্ছে আমি যদি ফজলে রব্বিটাতে যাই, স্লো হয়ে গেছে। ডাটা ফেসিং স্লো আছে, পরে দেখো। আচ্ছা নাজমুল, আমার একটা ছিল এখানে, একটা ইনফরমেশন দেওয়ার ছিল যে এখানে কোড লেভেল যাতে আমরা ভিডিও না করি, ভিডিও আপলোড না করি, কারণ হচ্ছে এটা রেগুলার যেহেতু ব্যাকআপ হয়, ভিডিও আপলোড করলে ব্যাকআপের পরিমাণটা অনেক বেড়ে যাবে, স্টোরেজটা অনেক বেশি লাগবে। সো ভিডিওটা আমরা হচ্ছে গুগল ড্রাইভ বা অন্য কোথাও ইউজ করে লিংকটা এখানে ইউজ করতে পারলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, তাহলে আমাদের যে ডকুমেন্ট আমরা ভি গ্যালারিটাকে সাথে এটাকে অ্যাড করতে পারলে ভালো হবে, কারণ ভি গ্যালারিতে ভিডিওটা থাকবে, তার লিংকটা এখানে দিয়ে দিবে। এটা ভালো সাজেশন, আমরা এটা রাখি। কারণ যেহেতু যে আমি বাপ্পির সাথে কথা বললাম, ওখানে প্রায় অনেক কত জিবি জানি হয়ে যায় এই ব্যাকআপটা, তো ব্যাকআপের পরিমাণ অনেক বেড়ে গেলে একটা সময় দেখা যাবে যে অনেক টাইম এখানে কনজিউম হয়ে যাবে এখানে। আরেকটা ইস্যু হচ্ছে বাপ্পিদের টিম থেকে কেউ আছে কিনা আমি জানি না, এখানে ওই যে ওয়েব হুক ইউজ করা যায়, সেটা থ্রুতে হচ্ছে ইস্যুগুলো হচ্ছে
ডিসকর্ড অথবা অন্য কোনো টুলসে পাঠানো যাবে। হ্যাঁ, ডিসকর্ডে পাঠানো যাবে, ডিসকর্ডে পাঠানো যাবে। হ্যাঁ, ওইটা ইমপ্লিমেন্ট করলে ডিসকর্ডে পাঠানো যাবে। তার মেসেজের চেক ইমেল থেকে ওই ডিসকর্ড, তখন ডিসকর্ডে ওপেন থাকলে সে দেখতে পারবে যে তার কাছে কোনো ইস্যু আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। এখানে তো অডিও ইউজ করতে পারি, তাই না? ভিডিও ছাড়া ধরো অনেকে ডেসক্রিপশন বুঝছে না, কিন্তু সেক্ষেত্রে আমরা তো একটা অডিও দিলেও তাদের জন্য বোধগম্য হবে যে ধরেন আমি তৈরি করছি, একজন এটা বুঝছে না বা আমার ভাষাটা লেখার সময় তো ওইভাবে আমি বুঝাইতে পারছি না, সেক্ষেত্রে ভয়েস দিলেও হয়তো এটা ইফেক্টিভ হতে পারে। আচ্ছা, আমি একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম, সেটা যে আসছে একটু দেখাই। এই যে একটা ইস্যুতে হচ্ছে শাহাদাত কাজ করছে, সেখানে হচ্ছে সে তিনটা ধাপে কাজ করছে, মানে দুইবারে লগ আউট দিছে। প্রথম লগ আউটটা হচ্ছে আমি হ্যাশ দিয়ে এখানে ডিফাইন করছি আলাদা করে, যে ওয়ার্ক করছে ইস্যু ইনভেস্টিগেশনে একটা কাজ করছে। পরের লগ আউটে সে দিছে হচ্ছে কোড ডিবাগ এবং টোকেন প্রিন্ট ফিক্স করার জন্য। সে টোটাল 7 ঘন্টা যে লগ আউট দিছে, এটা দুইটা মার্জ হয়ে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, সো এই রিপোর্টটাও এখানে তুই দেখাতে পারবি, সমস্যা হবে না। সেটা দেখানো যায়, সমস্যা নেই। রিপোর্ট লাগলে আমরা রিপোর্ট আরো এখানে রেডি করে দিতে পারবো। আর একটা প্রশ্ন আসছে যে একটা ইস্যুর হিস্টোরি দরকার, যে কবে ক্রিয়েট হয়েছে, কতবার এটা রিওপেন হয়েছে, এই হিস্টোরিটা আমরা চাইলে এখানে উঠাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর কারো কোনো সাজেশন বা জানার আছে? আমার মনে হয় নাই। স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নাজমুল শুনতে পারতেছি, বলেন। স্যার, আমরা মোটামুটি সবার কাছ থেকে ফিডব্যাক নিলাম। তো এখানে কয়েকটা বিষয় অলরেডি আলোচনা আসছে। অনেকে যেটা বলছিল যে টাস্ক মানে ইস্যুটাকে ভেঙে ছোট করার ক্ষেত্রে লগ আউট দেওয়ার ব্যাপারে কোনো সমস্যা হবে কিনা। তো আমরা যেটা দেখলাম যে এখানে কোনো সমস্যা নাই, আমরা এটা মানে সাব টাস্কে যখন ভেঙে নেই, সাব টাস্কের এগেইনস্টে আমরা লগ আউট দিতে পারি। আবার একটা প্রশ্ন হলো যে একটা ইস্যু যদি কোনো কারণে রিওপেন করতে হয়, সেই ক্ষেত্রে লগ আউট যদি আমাকে আবার পুনরায় যেহেতু কাজ করছে দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে লগ আউট বেশি আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলছি দিবেন, ওটা বেশি আসলে তো আমরা হিস্টোরি দেখে বুঝতে পারবো যে এটা আসলে কেন রিওপেন হয়েছিল, কেন এবার রিওয়ার্ক করতে হয়েছে, এটা আমরা হিস্টোরি থেকে স্যার দেখে নিতে পারবো। আর আরো দুইটা সাজেশন আসছে যে স্যার, যে লেভেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে প্রজেক্ট গুলা ম্যানেজ করি, সবগুলার প্রজেক্টের উদ্দেশ্য তো এক, যে আমি একটা কোয়ালিটি ফুল অন টাইম ডেলিভারি দেব। সেই ডেলিভারি দিতে গেলে আমাদের কি কি লেভেল দরকার হয়, তো এটা লেভেল গুলাকে যদি আমরা একটা মানে কমন নিয়ে আসতে পারি, যে সব প্রজেক্টে এরকম লেভেল গুলা থাকবে, বাই ডিফল্ট থাকলো। আর এর বাইরে যদি কিছু লাগে সেটা তো এক্সেপশনাল আমরা অ্যাড করে নিতে পারবো। এটা একটা। আর একটা জমির আর একটা ভালো সাজেশন দিয়েছেন স্যার, যে আমাদের এই কোড ল্যাবটা অনেকেই বলে যে স্লো পারফর্ম করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এখানে ভিডিও আপলোড করি, অডিও দিচ্ছি, সেগুলা দেখার ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে বলছে যে বিকল্প যে আমাদের ভি গ্যালারিতে বা অন্য কোথাও এটা আপলোড করে লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, তাহলে সে ওখান থেকে দেখে নিল, তাহলে এটা আর ভারী হইলো না। তো স্যার সেটা একটা আমাদের এর জায়গা আছে স্যার, আমরা রাখতে পারি। আর ঠিক আছে, আমাদের ভি গ্যালারিটাই ব্যবহার করেন, অন্য কোথাও রাখার দরকার নাই। আর একটা হচ্ছে বেশ কিছু রিপোর্টিং এর ব্যাপারে একটা তো প্রবলেম স্যার আমাদের আছে, যে ওই আমাদের লগ আউট যেখানে এই কোড ল্যাব থেকে যখন ইবিএস এ যাচ্ছে, সেখানে ডেটের একটা হেরফের হচ্ছে অন ডে। তো ওটা স্যার আমরা চেক করে ওটা একটু সমাধান করে ফেলবো স্যার। আচ্ছা, এটা একটু করেন, আমাদের যে ডেটটা ঠিক করে ফেলেন, যারা এটা মাইগ্রেশনের কাজটা করছে তাদের সাথে কথা বলেন, ওটা ঠিক করে ফেলেন। আর দ্বিতীয় যে বিষয়টা করে দেন, এটা সাবরিন, আপনারা আমাদের যে মোবাইল অ্যাপসে আছে কিভাবে রিপোর্ট গুলো হলে ভালো হয়, ওই এপিআই তৈরি করে রিপোর্ট তৈরি করে নেন আমাদের ডাইরেক্ট ডাটাবেস থেকে, কোড ল্যাবের ডাটাবেস থেকে, সো দ্যাট তাদের একদিনের যে ডিলে বা 2 দিনের ডিলে, এটা নিয়ে কারোর কোনো সমস্যা না থাকে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। সাবরিন, বুঝতে পারছেন?
না স্যার, আমি বুঝতে পারি না বিষয়টা। এটা হচ্ছে আমাদের যে ইবিএস মোবাইল অ্যাপ আছে, ওখানে যে ওয়ার্ক ব্লগের উপরে ওখানে কিছু তাদেরকে সামারি তৈরি করে দেন, যেভাবে তারা দেখলে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে সরাসরি এপিআই বানায় নিলেন। জি স্যার। সরাসরি কোড ল্যাবের ডাটাবেস থেকে এপিআই বানায় নিলেন, তাহলে তো আর সিঙ্ক হইতে সময় লাগবে না। বুঝতে পারছি। ওটা হেল্প লাগলে নাজমুলের কাছ থেকে ওটা হেল্প পাবে, ঠিক আছে, উনি এপিআই গুলো বানায় দিতে পারবে। আর আমার যেটা চাওয়া সেটা তো আপনাদের আলোচনা হয়েছে, কিন্তু মেইন যেটা চাওয়া সেটা হচ্ছে যে আমি কালকে থেকে নেক্সট 30 দিনের ডাটা দেখবো, এবং সেখানে গুণগত কার্ডটাতে চেঞ্জ আসলো না সেটা আমরা মেজার করে দেখবো। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো সবাইকেই ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ স্যার। তাহলে আমরা আজকের সেশন শেষ করছি। আমরা একটা ফিডব্যাক ফর্ম দিব, আশা করি সবাই সেখানে